বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল রায়, সহকারী শিক্ষক গণিত। আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নং 15। আমার শিক্ষক আমি শিমুল রায়, এবিআইডি দেওয়া আছে, আমার এটা ফোন নাম্বার দেওয়া আছে। আর আজকে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসে কোনো বাড়ি কাজ থাকবে না, এটা শুধুমাত্র শেখা হিসেবে থাকবে। আর আজকে আমাদের তারিখ হচ্ছে 13/9/2021। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় শ্রেণীর আলোচ্য বিষয় হচ্ছে গণিত বিষয়ে পৃষ্ঠা 93 এর 1, 2, 3। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পৃষ্ঠা 93টা বের করি। আচ্ছা, এই 93 পেজের যে অঙ্কগুলো দেওয়া আছে তার আগে আমাদের দুইটা জিনিস একটু খুব ভালো মতো শিখতে হবে। শিখার ভিতর হলো প্রথমে দিয়ে আছে, প্রথমে আমাদের এই চ্যাপ্টারটা কি, চ্যাপ্টারটাকে আমাকে খুব ভালো মতো জানতে হবে। চ্যাপ্টারটা যদি না জানে অঙ্কগুলো করলে তো হবে না, তো আমাকে চ্যাপ্টারটার সম্পর্কে জানতে হবে। তো চ্যাপ্টারটার নাম হলো ভগ্নাংশ। চ্যাপ্টারটার নাম ভগ্নাংশ। তো আমাকে ভগ্নাংশ যেহেতু নামকরণ করা আছে, তো এই চ্যাপ্টার ভগ্নাংশ কাকে বলে সেই জিনিসটা জানবো এবং কিভাবে ভগ্নাংশ লেখা যায় সেই জিনিসটা আমরা শিখব। আচ্ছা, ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ সংজ্ঞাটা দুইভাবে লিখে রেখেছি, যেভাবে তোমরা বুঝতে পারবে সেভাবে লিখবে পরীক্ষায় যদি আসে। আচ্ছা, ভগ্নাংশ কাকে বলে? যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে থাকি। সহজ কথায়, যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে থাকি বা তাকে ভগ্নাংশ বলে। অথবা দুইটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। কি? দুইটি পূর্ণ সংখ্যাকে অনুপাত বা ভাগ করলে, ভাগ কথাটাও যা দ্বারা বোঝায়, অনুপাত কথাটা সেই একই কথা বোঝায়। অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। তো আমি বুঝতে পারলাম যে শিক্ষার্থী বন্ধুরা তুমি ভগ্নাংশ করলে বুঝতে পারিনি। তো আমরা যদি একটু উদাহরণের কথাটা বলি তাহলে আমাদের সুবিধা হবে সংজ্ঞাটা বুঝতে। আমি প্রথম সংজ্ঞাটায় কি বলেছিলাম? যার লব ও হর আছে। আর একটা ভগ্নাংশ তৈরি করতে গেলে দুইটা জিনিসের দরকার হয়, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। তো উপরের অংশকে আমরা কি বলে থাকি আর নিচের অংশকে কি বলে থাকি? উপরের অংশকে সবসময় মনে রাখতে হবে উপরের অংশকে আমরা লব বলে থাকি, আর সবসময় মনে রাখতে হবে নিচের অংশকে হর বলে থাকি। আর এইটাকেই কিন্তু আমরা ভাগ বুঝিয়ে থাকি, ডিভাইডেড, অনুপাত বুঝিয়ে থাকি। তাহলে কোনো ভগ্নাংশের যদি যার লব ও হর আছে তাকে আমরা ভগ্নাংশ বলবো। মনে করো যে লব 2 আছে, হর আছে 3, তাহলে এটা একটা ভগ্নাংশ হিসেবে আমরা প্রকাশ করতে পারি। লব 5 আছে, হর আছে 7, এটাকে আমরা একটা ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে পারি। এখন আর সব সময় মনে রাখতে হবে যে দুইটা মান দিয়ে আছে, মনে করো যে 5 একটা মান দিয়ে আছে আর একটা মান 8 দিয়ে আছে। এই দুইটা মান দ্বারা আমাকে প্রশ্নে উল্লেখ করা নেই যে কোনটা লব কোনটা হর, এটা আমার প্রশ্নে উল্লেখ করা নেই। তো তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী সব সময় মনে রাখতে হবে হরের মান সবসময় নিচে বসে এবং হরের মান সবসময় কি হবে? বড় হবে। এটা সবসময় মনে রাখতে পারলে যে কোনো ভগ্নাংশ আসুক না কেন তোমরা খুব সহজেই লব হর উল্লেখ করা থাকুক বা না থাকুক, যে কোনো সময় তোমরা এটাকে উপস্থাপন করতে পারবে। কি বলেছে আবার একটু কথাটা রিপিট করি। যে মনে করো যে তোমাদের পরীক্ষায় যদি বলে যে একটা 4 আর একটা 8 দুটো সংখ্যা দিয়ে আছে, বললো যে এই সংখ্যা দুটো দ্বারা একটা ভগ্নাংশ গঠন করো। তো কিভাবে আমরা ভগ্নাংশ গঠন করবো অনেক সময় আমরা ভুলে যাই যে কোনটা লব কোনটা হর, এটা আমাদের প্রশ্নে উল্লেখ নেই। সো তাহলে কীভাবে আমি গঠন করব? তো তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাকে মনে রাখতে হবে হরের মান সবসময় বড় হবে। হরের মান কি হবে? সবসময় বড় হবে। আর লব কার থেকে? লব থেকে। আর লব সবসময় মনে রাখতে হবে লব সবসময় কোথায় বসে? উপরে বসে। আর হর সবসময় নিচে বসে। এই দুইটা কথা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের যে ধরনের ভগ্নাংশ গঠন করতে বলুক না কেন তোমরা সব জিনিসগুলোই উপস্থাপন করতে পারবে। তাহলে আমি এটার দ্বারা যদি ভগ্নাংশ গঠন করতে চাই তাহলে আমাদের কি আসতেছে? আমি বলেছি হর নিচে থাকে এবং হরের মান সবসময় কি হয়? বড় হয়। এই দুটো কথা মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। তাহলে 8 নিচে চলে যাবে, লব কোথায় যাবে? উপরে। তাহলে 4/8 একটা ভগ্নাংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজে বুঝতে পারলাম যে ভগ্নাংশ কাকে বলে, কিভাবে গঠন করা যায়। আচ্ছা, এরপরে তাহলে এরপরে চলো আরেকটা জিনিস সংজ্ঞাটা আমরা শিখবো, তারপর আমরা অনুশীলনীর অঙ্কগুলো দেখব। আচ্ছা, এরপরে চলো আমাদের আরেকটা সংজ্ঞা শিখতে হবে। সেই সংজ্ঞাটা হলো সমতুল ভগ্নাংশ কি বা সমতুল ভগ্নাংশ কাকে বলে।
সমতুল ভগ্নাংশটা তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা ভগ্নাংশ কাকে বলে, কিভাবে ভগ্নাংশ গঠন করা যায়, লব হর না চিহ্নিত থাকলেও আমরা কিভাবে ভগ্নাংশ গঠন করতে পারবো, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ধারণা করতে পেরেছি। এরপরে চলো সমতুল ভগ্নাংশ কাকে বলে। সমতুল ভগ্নাংশের সংজ্ঞাটা কিভাবে লেখা যায়, যে দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে, কি হলে, দুই বা ততোধিক ভগ্নাংশের মান কি হলে, সমান, কথাটা লেখা আছে এখানে, সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে 2/3 একটা ভগ্নাংশ লিখলাম আর একটা 4/6 একটা ভগ্নাংশ লিখলাম, এইটা কি এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের মান, এই দুইটা ভগ্নাংশের মান যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ। জাস্ট ফর এক্সাম্পল যে 2 আর 3 তো 2কে 2 ছাড়া 3কে 3 ছাড়া তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, সো 2/3ই তো থাকবে। এবার যদি আমরা 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 2। 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 3 আসবে। তাহলে 2/3 আর এখানেও এইটারও মান কত আসছে, 2/3। তাহলে দুইটার মান যেহেতু সেম আসছে আমরা বলতে পারি 2/3 আর একটা হলো 4/6, দুইটাই সমতুল ভগ্নাংশ আমরা সংজ্ঞা থেকে উল্লেখ করতে পারি। তো সমতুল ভগ্নাংশের সংজ্ঞাটা আমরা আরেকবার একটু দেখি। দুই বা ততোধিক ভগ্নাংশের মান, 2 এর অধিক, দুইটাও হতে পারে ভগ্নাংশ, 2 এর অধিকও ভগ্নাংশ হতে পারে। এটা আমাদের যেমন ধরো 2/3 একটা ভগ্নাংশ আছে, আর একটা 4/6 একটা ভগ্নাংশ, আর একটা আছে 6/18 আরেকটা ভগ্নাংশ আছে। এই তিনটা ভগ্নাংশ সমতুল কিনা আমরা এবার যদি সংজ্ঞার সাথে মেলাতে চাই, সংজ্ঞাটা ছিল 2 বা ততোধিক ভগ্নাংশের মান সমান, কথাটা বলা আছে সমান হলে। তাহলে 2/3 তো 2/3 থাকবে, কারণ এই এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। এবার যদি 4 দ্বারা 2কে ভাগ করি 2, আর এখানে কত থাকবে, 3 থাকবে, তাহলে 2/3 আসছে। 6কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 6কে কত, 6, 6-এর ভিতরে 18 কয় বাদ যাচ্ছে, 3 বাদ যাচ্ছে, 3 6 18। আচ্ছা দেখো এখানে কিন্তু 2/3 একটা ভগ্নাংশ, 2/3 আর একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের মান 1, কিন্তু 1/3 আর একটা ভগ্নাংশ হয়ে গেল, যার মান দুইটা মান থেকে কি ভিন্ন। সো 2/3, 4/6, 6/18 ভগ্নাংশ তিনটা পরস্পর সমান নয়, সো তিনটে ভগ্নাংশ সমতুল নয়। কিন্তু যদি আমরা 2/3 আর 4/6-এর সাথে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে 2 আর এইখানে কত আসছে, 3, তা দুইটার মানই যেহেতু সমান, সো 2/3 এবং 4/6 সমতুল ভগ্নাংশ আমরা উল্লেখ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আমি বুঝতে পারলাম যে তোমরা খুব সহজেই সমতুল ভগ্নাংশ কি, উদাহরণ কিভাবে লেখা যায় এগুলো বুঝতে পেরেছো। আর যদি তোমাদের সংজ্ঞা আসে যে সমতুল ভগ্নাংশ কাকে বলে, অবশ্যই তার সাথে উদাহরণ উল্লেখ করতে হবে, ঠিক আছে। এরপরে চলো তাহলে আমরা এখন অনুশীলনী অঙ্কগুলো করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। আচ্ছা চলো আমরা এখন 93 পৃষ্ঠাটা বের করি। 93 পৃষ্ঠার 1 নম্বরে কি অঙ্কগুলো দেওয়া আছে, 1 নম্বর লেখা আছে যে নিচে কিছু ভগ্নাংশের হর ও লব দেওয়া হলো, ভগ্নাংশগুলো লিখি। যেমন 1 নম্বরে বলছে 1-এর 1 নম্বর, এখানে লব কত দিয়ে আছে, লব 7, আর হর কত দিয়ে আছে, হর আছে 9। তাহলে এইটা লব 7 এবং হর 9, এই দুইটা মান দ্বারা আমাদের ভগ্নাংশ গঠন করতে বলছে। তো আমি সংজ্ঞাতেই বলে আসছি যে যার লব এবং হর আছে তাকে আমরা ভগ্নাংশ বলতে পারি। এবং কিভাবে ভগ্নাংশ গঠন করা যায় আমরা খুব সহজে আগে জানতে পারছি যে হরের মান সবসময় নিচে বসবে এবং হরের মান কী হবে, সবচেয়ে বড় হবে তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো এটা সুতরাং আমরা লিখব নির্ণয় ভগ্নাংশ। সুতরাং নির্ণয় ভগ্নাংশ 7/9, কারণ 7 হলো লবের মান, হরের মান কত, 9, আর লব সবসময় হর থেকে কি হবে, ছোট হবে। তাহলে এটা আমাদের নির্ণয় ভগ্নাংশ। তো তদ্রূপ 2 নাম্বারটা যদি করি, আর বাকিগুলো তোমরা বাসায় শিখবে, একই ধরনের অঙ্ক। আচ্ছা হর 17, আর এটা দেওয়া আছে লব 5 দিয়ে আছে। তাহলে আমার এটা নির্ণয় ভগ্নাংশ কীভাবে লিখতে পারি, সুতরাং নির্ণয় ভগ্নাংশ কত হবে, লব বাই হর, কারণ লব সবসময় বড়, হর সবসময় কোথায়, লব সবসময় কত, হর থেকে ছোট হয়, তাহলে লব আর অলওয়েজ উপরে যাবে, তাহলে 5/17 এটি হবে আমার নির্ণয় ভগ্নাংশ। এটি আমার উত্তর, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা 1-এর যে অঙ্ক 4টা আছে, এই 4টা অঙ্কই তোমরা খুব ভালো মতো শিখতে পারবে। এই দুটো অঙ্ক খুব ভালো মতো দেখলে বাকি অঙ্কগুলো তোমরা পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা 2-এর অঙ্কগুলোতে চলে যাই। আচ্ছা 2 নম্বরে অঙ্কগুলোতে কি দেওয়া আছে আমরা একটু দেখি। প্রশ্নে নিচের ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লিখি। যে কোনো একটা ভগ্নাংশ দিয়ে প্রশ্নে বলতে পারে যে এই ভগ্নাংশগুলোর সমতুল ভগ্নাংশ উল্লেখ করো। আচ্ছা
2-এর ধরো একটা ভগ্নাংশ দিয়ে আছে আমার কত 5/6 একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশের 3টি করে সমতল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে। সমতল ভগ্নাংশ করতে হলে তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে যে ভগ্নাংশটা দিয়ে থাকুক না কেন সেই ভগ্নাংশের উপরে এবং নিচে মানে লব এবং হরকে একই মান দ্বারা গুণ করতে হবে। লব এবং হরকে একই মান দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। যেমন 5/6 একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের যদি সমতল ভগ্নাংশ গঠন করতে চাই তাহলে আমাকে 5 গুণ 2 6 গুণ 2 মানে লব এবং হরকে একই মান দ্বারা গুণ করতে হবে। এটা সমতল ভগ্নাংশের নিয়ম। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার 2 দিয়ে স্টার্ট করলেন তাহলে কেন 1 দিয়ে স্টার্ট করলেন না? কারণ 1 দিয়ে স্টার্ট করলে আমার তো 5/6 এর ফর্মেট একই থাকবে, এর মানে কোনো পরিবর্তন হচ্ছে না। সো মানে পরিবর্তনের ফলেও যদি আমার মান একই থাকে, হ্যাঁ রূপান্তর হবে বাট সর্বসকলে 5/6 থাকবে, তাহলে আমরা বলতে পারবো ভগ্নাংশ দুটো সমতল ভগ্নাংশ। এই কারণে আমরা 2 থেকে শুরু করে থাকি। তাহলে 5 দুগুণে কত 10 আর 6 দুগুণে 12, তাহলে দেখা যাচ্ছে 5/6 এর একটা সমতল ভগ্নাংশ কত 10/12। এরপরে আমাদের 3টা করে গঠন করতে বলছে। এরপরে যদি আমরা 5/6 এর আরেকটা সমতল ভগ্নাংশ বের করি তাহলে 5/6 গুণ 3, এখানেও গুণ হবে কত 3, তাহলে এখানে আসতেছে কত 15 আর 3 কত 18, তাহলে 5/6 এর আরেকটা সমতল ভগ্নাংশ আসতেছে 15/18। আচ্ছা আর একটা ভগ্নাংশ আমাকে বের করতে বলছে 5/6, এইটাকে আমরা 5/6 এটাকে আমরা 4 দ্বারা গুণ করলাম, এটাকে আমরা 4 দ্বারা গুণ করলাম, তা আমাদের কত আসবে 4×5 কত 4×5 20 আর 4 কত 24। তাহলে 5/6 এর একটা সমতল ভগ্নাংশ 10/12, আরেকটা সমতল ভগ্নাংশ 15/18, আরেকটা সমতল ভগ্নাংশ 20/24। 20/24। আচ্ছা তাহলে আমাদের কি হলো যে 5/6 এর 3টে সমতল ভগ্নাংশ কি পাচ্ছি 10/12, 15/18, 20/24। যদি শিক্ষার্থী বন্ধুরা আরেকটা কথা বলতো যে তোমাদের 3টের ক্ষেত্রে বলতো যে 4টার সমতল ভগ্নাংশের কথা যদি বলতো তাহলে আমাদের কি করতে হবে, যে ভগ্নাংশ দেশে এটাকে 3টার ক্ষেত্রে কত আমি 4 দ্বারা গুণ করছি, যদি 4টা বের করতে বলতো তাহলে আমাকে 5 দ্বারা গুণ করতে হতো, তাহলে 5/5 হতো, 6/5 হতো। এইভাবে আমাদের গুণ করে বের করতে হতো। যেহেতু আমাদের প্রশ্নে 3টা সমতল ভগ্নাংশের কথা বের করতে বলেছে তাহলে আমরা লিখব সুতরাং 5/6 এর 3টি সমতল ভগ্নাংশ হলো 10/12, 15/18 আর একটা হচ্ছে 20/24। এটি আমার নির্ণয় অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা অনেকে প্রশ্ন করে থাকো, অনেকে প্রশ্ন জানতে পারে যে স্যার বক্সে যদি দেওয়া থাকে তাহলে বক্স করে করব নাকি বক্স বাদে করব। তোমাদের যদি পরীক্ষায় বক্স হিসেবে করা থাকে, বক্স আকারে যদি ছক করা থাকে তাহলে তোমরা সরাসরি বক্সের ভিতর মানগুলো বের করে দেখাবে। আর যদি বক্স না থাকে, যদি বলে সরাসরি যে 5/6 এর 3টি সমতল ভগ্নাংশ, তা তোমরা এইভাবে উপর নিচে করেও বের করতে পারবে। আর বক্স থাকলে পাশাপাশি করবে, যেভাবে তোমাদের প্রশ্ন চাবে তোমরা সেইভাবে অ্যান্সার বের করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি খুব সহজে বুঝতে পারলাম যে তোমরা এই অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। 2-এর যে বাকি অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সেম একই ধরনের অঙ্ক, এর জন্য আমি বাকি অঙ্কগুলো করলাম না। বাকি অঙ্কগুলো তোমার বাসায় শেখার দায়িত্ব দিয়ে রাখলাম যে তোমরা বাসায় এই বাকি অঙ্কগুলো শিখবে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এরপরে 3-এর অঙ্কগুলো দেখব। আচ্ছা 3-এর অঙ্কগুলো দেখার আগে তার আগে তো বলেছি যে 2-এর যে সমতল ভগ্নাংশগুলো করেছিলাম তার সংজ্ঞাটা আমরা খুব ভালো মতো শিখতে পেরেছি আগেই, কীভাবে উদাহরণ লিখতে হয় তা আমরা শিখতে পেরেছি। আচ্ছা এরপরে চলো 3-এর অঙ্কগুলো আমরা দেখব। 3-এর অঙ্কগুলোতে প্রশ্নে কী বলা আছে দেখি, ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি, পরে সমতুল বা সমতুল নয় লিখি। মানে প্রথমে পরীক্ষা করতে হবে যে ভগ্নাংশটা সমতুল বা নাকি সমতুল নয়, এটা আমাকে ফার্স্টে পরীক্ষা করতে হবে। তারপরে যদি সমতুল হয় লিখব ভগ্নাংশটি সমতুল, আর যদি পরীক্ষা করার পরে যদি সমতুল না হয় তাহলে আমরা লিখব সমতুল নয়, ভগ্নাংশটি সমতুল নয়। তো আমাকে এখন কিভাবে আমরা পরীক্ষাটা করব, এটাই আমাদের মেন টেকনিক। সমতুল বা সমতুল নয় এটা পরীক্ষা করতে গেলে তোমাকে প্রথমে মনে রাখতে হবে যে কোনো 2টা ভগ্নাংশ তোমাকে বলবে প্রশ্নে। মনে করো যে 2/4 একটা ভগ্নাংশ, মনে করো যে 2/4 একটা ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশ দিয়ে আছে 5/6 একটা ভগ্নাংশ দিয়ে আছে সেম। আচ্ছা মনে রাখতে হবে
যে কোনো দুইটা ভগ্নাংশ যখনই তোমাকে দেবে তখন যদি বলে যে সমতুল ভগ্নাংশ নাকি সমতুল ভগ্নাংশ না, এটা পরীক্ষা করো, তাহলে মনে রাখতে হবে যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এর গুণ, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করে যদি এর মান দুটো একই আসে তাহলে আমরা বলবো ভগ্নাংশ দুটো সমতুল। আর যদি গুণ করে মান দুটো একই না আসে তাহলে আমরা বলবো ভগ্নাংশ দুটো সমতুল নয়। সো আমরা দেখি এটার গুণফল কত আসে, যে আমি একটা উদাহরণ হিসেবে দেখালাম। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 4-এর সাথে, আর গোলচিহ্ন দিচ্ছি কিন্তু জাস্ট বোঝানোর জন্য, গোলচিহ্ন দেওয়ার দরকার নেই পরীক্ষার খাতায়। 6 গুণন 2, তাহলে আমরা লিখবো যে 6 গুণন 2, তাহলে 6 গুণন কত 12। আচ্ছা, আর এখানে লিখবো কত 4 গুণন 5, 4 গুণন 5, 4 5 20। দেখা যাচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা একটু ফলো করো, যে আমি আবার বলছি প্রথম কথাটা, যে দুইটা ভগ্নাংশের ভিতর সমতুল বা সমতুল নয় এটা নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ, আর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ। এখন এই গুণ করার পরে যে গুণফলটা আসবে, এই গুণফল দুইটা যদি একই আসে তাহলেই আমরা বলতে পারবো ভগ্নাংশ দুটো সমতুল। আর যদি একই না আসে তাহলে আমরা বলতে পারবো ভগ্নাংশ দুটো সমতুল নয়। তো দেখা যাচ্ছে যে এটার গুণফল আসছে 20, এটার গুণফল আসছে 12, সো দুইটা মান কিন্তু একই নয়, তাহলে আমরা লিখবো ভগ্নাংশ সমতুল নয়, ভগ্নাংশ দুটি সমতুল নয়, ভগ্নাংশ সমতুল নয়, এই কথাটা আমরা লিখে দিব পাশে, কারণ যেহেতু দুইটা মান একই আসেনি। তো চলো এখন আমরা একটু অনুশীলনী অঙ্ক দেখি, তাহলে আমরা আরও খুব সহজেই শিখতে পারবো। আমাদের প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্কটা 3-এর 1 নম্বর অঙ্কটা ছিল 2/5, আর একটা ছিল কত 3/10, 3/10। এই দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এই দুইটা ভগ্নাংশের সেম আগের নিয়মই, যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর, আর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ। তাহলে আমাদের এখানে গুণ করে কত লিখবো 3 গুণন 5, আর এইটা কত লিখবো 2 গুণন 10। তাহলে 3 গুণন 5 মানে কত, 15, আর 10 গুণন কত 20। তাহলে দেখা যাচ্ছে যে দুইটার মান ভিন্ন ভিন্ন আসছে, একটা 15 একটা 20, সো দুইটার মান একই আসেনি। তা আমরা লিখে দেবো যে এটা ভগ্নাংশ দুইটি সমতুল নয়, ভগ্নাংশ দুইটি সমতুল নয়। তাহলে আমরা লিখবো যে উত্তর সমতুল নয়, এটি আমাদের নির্ণয় উত্তর হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা 2-এর অঙ্কটা একটু দেখি। আচ্ছা, 2-এর অঙ্কটা কি দিয়ে আছে আমাদের দেখি একটু ভগ্নাংশটা। তো আমরা এটা করলে আমাদের আজকের ক্লাস সমাপ্ত হবে। তো 2 নম্বর অঙ্কটা কি দিয়ে আছে দেখি, 1/4, আরেকটা আছে কত 4/16। আচ্ছা, সেম আগের টেকনিকটাই, আমি আর বলতে যাচ্ছি না, একই ধরনের অনুশীলন। আচ্ছা, তাহলে এখানে কত হবে 4 গুণন 4, আর এখানে কত হবে 1 গুণন 16, তো 4 4 কত 16, আর এখানে আসবে 16 তো দেখা যাচ্ছে যে দুইটা মানে কি আসছে, সেম আসছে। তাহলে আমরা লিখবো যে ভগ্নাংশ দুইটি সমতুল। তাহলে আমরা উত্তর লিখবো, উত্তর লিখবো সমতুল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমাদের অনুশীলনটা হলো আমাদের অঙ্কের, তো এই অঙ্কগুলো বাসায় কোনো SW হিসেবে থাকবে না, তোমাদের এই বাসায় 93 পৃষ্ঠার 1 2 3 অঙ্কগুলো বাসায় শেখার জন্য দেওয়া থাকবে। তো তারপরেও যদি আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের যে কোনো সমস্যার জন্য আমার এই ফেসবুক আইডি দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা জায়গায় আমাকে নক করবে, আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানে সমাপ্ত হতে যাচ্ছে। আজকে আর নয়, সামনে নতুন কোনো দিন নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।